আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সংক্ষেপে ইন্টার মায়ামি প্রসঙ্গে কথাবার্তা বলতে চাই, লিওনেল মেসির কারণে বলতে চাই। ইন্টার মায়ামি প্রসঙ্গে অনেকে কথাবার্তাগুলো শুনতে চান না, এত বেশি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আমার মধ্যে নেই। দিন শেষে এটা লিওনেল মেসির ক্লাব, জয় পরাজয়কে কেন্দ্র করে আলোচনা থাকবে, জয়ের সাথে সাথে পরাজয়টাও মেনে নিতে হবে। লিওনেল মেসি যতদিন পর্যন্ত এই ক্লাবটাতে আছেন, অল্প করে হলেও এই ক্লাবটা সম্পর্কে কথাবার্তা বলতে হবে, সমালোচনার জায়গা থাকলে সমালোচনা করতে হবে। এখন প্রথমত দুটো পয়েন্ট নিয়ে কথাবার্তা বলতে চাই। প্রথম পয়েন্টটা হচ্ছে ইন্টার মায়ামির সামনে ক্লাব বিশ্বকাপ আছে আগামী বছর, এবং ইন্টার মায়ামির ডিফেন্সের যে অবস্থা এই সিজনটা শেষ হওয়ার পরে আগামী সিজনের শুরুতে যদি, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে যদি ইন্টার মায়ামি নতুন নতুন ডিফেন্ডার না নেয়, তাহলে ক্লাব বিশ্বকাপ কি আসলে খেলার দরকার আছে? এই মুহূর্তে লিও মেসি ফ্যানদের মধ্যে অনেকে যৌক্তিকভাবে কথাটা বলছেন, অনেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এই ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপে যদি আমরা দেখি, এক একটা দলের বিপক্ষে এটা যদি 6টা 7টা 8টা 10টা করে গোল কনসিড করে, খুব একটা বেশি অবাক হব না। একটা বড় রকমের ভীতি কাজ করছে। লিওনেল মেসির একটা সম্মানের জায়গা আছে ইন্টার মায়ামিতে। সার্জিও বুস্কেটস, লুইস সুয়ারেস, জর্ডি আলবার মতো আইকনিক প্লেয়াররা খেলেন, এবং এটার ডিফেন্সের যে অবস্থা, একদিক থেকে আমার কাছে মনে হয় ক্লাব বিশ্বকাপ বোধহয় না খেললেই ভালো ছিল, কারণ ক্লাব বিশ্বকাপে ডিফেন্সের অবস্থাটা আরও বেশি করে শোচনীয় হবে এবং রীতিমতো হাসির পাত্রে পরিণত হতে পারে ইন্টার মায়ামি। তার থেকে ক্লাব বিশ্বকাপ না খেললে বরঞ্চ সেটা থেকে বাঁচা যেত, অন্তত এই গ্রাউন্ডে এসে এই কথাটা বলা যায়। দ্বিতীয় কথা হচ্ছে ডিফেন্সের অবস্থা, এবং ডিফেন্সের অবস্থা নিয়ে কথাবার্তা বলতে গেলে যে কোনো সময় একটা দল যদি খারাপ খেলে, এমনিতেই কোচ আসলে মূল টার্গেট হন, এবং এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে আপনারা যারা আমাকে অনেক দিন ধরে চেনেন তারা খুব ভালো করে জানেন যে আমি কোচ সম্পর্কে অনেক বেশি করে সমালোচনা করতে চাই না। এটাকে আমি একটা প্রসেসের অংশ হিসেবে ধরি, এবং যে কোনো কোচের ক্ষেত্রে যদি তাকে কেন্দ্র করে পজিটিভ কোনো না কোনো পয়েন্ট থাকে সেটা বের করে আনার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় ফুটবলে একজন কোচের কাজ অনেকটা থ্যাঙ্কলেস জব। অর্থাৎ আপনি যদি ভালো খেলেন তখন সেটার খুব একটা বেশি কৃতিত্ব কিন্তু কোচকে দেওয়া হয় না, কিন্তু আপনি যখন খারাপ খেলেন তখন কোচকে একেবারে তুলোধুনো করা হয়। তবে আমার কাছে মনে হয় যৌক্তিকভাবে অনেক চেষ্টা করার পরেও ইন্টার মায়ামির এই কোচকে খুব একটা বেশি সেফগার্ড করা যাচ্ছে না। তাই যারা বলছেন যে ইন্টার মায়ামির কোচের কাছে ভালো ডিফেন্স নেই, তিনি কি করবেন? তিনি তো এর আগে 2015-16 সালে আর্জেন্টিনার কোচ হিসেবে কোপা আমেরিকার দুটো ফাইনালে দলকে টেনে তুলেছেন, যদিও দুটোতে হেরেছেন। এই কোচটাই কিন্তু 2018 সালে এই আটলান্টা ইউনাইটেডের কাছে ইন্টার মায়ামি হারলো। সে দলটাকে একটা কনফারেন্স চ্যাম্পিয়ন করেছিল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি 2018 সালে MLS কাপ অর্থাৎ এই কম্পিটিশনের চ্যাম্পিয়নও কিন্তু এই টাটা মার্টিনোর আটলান্টা ইউনাইটেড হয়েছিল। এখন দেখুন, টাটা মার্টিনো একজন হাই প্রোফাইল কোচ, এর আগে তার বেশ কয়েকটা সাফল্য আছে, বিশেষ করে MLS-এ, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তবে আমি এখানে টাটা মার্টিনোকে সেফগার্ড করতে পারছি না, কারণ অনেকেই হয়তোবা ভুলে যাচ্ছেন, অনেকে যারা এ সকল কথা বলছেন যে টাটা মার্টিনোর কাছে ভালো ডিফেন্ডার নেই, তিনি কি করবেন, তারা হয়তোবা এটা জানেনও না যে এই ডিফেন্ডারদেরকে সিলেক্ট করার পেছনে এবং ইন্টার মায়ামির ওভারঅল সিলেকশনের পেছনে লিওনেল মেসি এবং টাটা মার্টিনো দুজনেরই কিন্তু একটা লিঙ্ক আছে। এখানে তাদেরকে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছে। যেমন লিওনেল মেসির প্রসঙ্গটা আগে শেষ করে, এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, এটা নিয়ে ডাউট করার কোনো জায়গা নেই। লুইস সুয়ারেস, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবার মতো প্লেয়ার এ দলটাতে এসেছেন লিওনেল মেসি লিঙ্ক আপের মাধ্যমে, লিও মেসির কারণেই। আর আপনি যদি বাকি নতুন নতুন সাইনিংয়ের গুলোর ক্ষেত্রে যান, সেখানে টাটা মার্টিনো একটা বড় রকমের স্বাধীনতা পেয়েছেন। যেমন টমাস অ্যাভিলেস, এই ডিফেন্ডারের ক্ষেত্রে আসি, এই ডিফেন্ডারের সিলেকশন প্রসেসে টাটা মার্টিনোর পছন্দের কথা ওই সময় MLS কেন্দ্রিক ওয়েবসাইটগুলো বারবার করে বলেছে, এবং টাটা মার্টিনো এই প্লেয়ারের প্রোফাইলটা পছন্দ করেন এমন কথাবার্তা এখন পর্যন্ত শোনা যায়। হাস্যকর লেভেলের একজন ডিফেন্ডার, নতুন করে তার সম্পর্কে কোনো কিছু বলার নেই। ডেভিড মার্টিনেস বা ডেভিড হেক্টর মার্টিনেস, যিনি কিনা গতকালকে একটা মারাত্মক ভুল করলেন, প্রতিপক্ষের দ্বিতীয় গোলটার ক্ষেত্রে একটা পাস দিয়ে দিলেন প্রতিপক্ষকে, কোনো রকমের চাপের মুহূর্তে ছিলেন না, তারপরও বল নিয়ে সামনে এগিয়ে আসার মুহূর্তে তিনি প্রতিপক্ষকে একটা পাস দিয়েছেন, প্রতিপক্ষ সেখান থেকে আক্রমণ করে দ্বিতীয় গোলটা করে। এই ডেভিড মার্টিনেজ আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে এ দলটাতে এসেছেন, এবং যখনই আর্জেন্টাইন ক্লাব থেকে একজন প্লেয়ার এখানে আসেন, ক্লিয়ারলি সেখানে টাটা মার্টিনো এবং তার থিঙ্ক ট্যাঙ্কের একটা অবদান আছে। তারা সেই প্লেয়ারটাকে দেখে সিদ্ধান্ত নেন, অর্থাৎ ব্যাপারটা কখনোই এমন নয় যে স্পোর্টিং ডিরেক্টর এসে একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এখানে কোচের কোনো কিছু করার নেই। MLS-এ বিশেষ করে এমন টাইপের দলে কোচের সিদ্ধান্ত নেওয়ার অনেক রকমের গ্রাউন্ড থাকে। মার্সেলো ওয়েগান্ত রাইট ব্যাক পজিশনে যে আর্জেন্টাইন বোকা জুনিয়র্স থেকে আসা এই ডিফেন্ডার আছেন, হয়তোবা পরিশ্রমী একজন ডিফেন্ডার, তবে মাঠে কখন কোন জায়গায় থাকছেন সেটা নিয়ে MLS-এর কমেন্টেটররা প্রশ্ন করেন, গতকালকে প্রশ্ন করছিলেন যে তিনি রাইট ব্যাক পজিশনে না থেকে অনেকটা সেন্টার ব্যাক পজিশনে চলে এসেছেন, যেটার কারণে রাইট সাইডে প্রতিপক্ষ উইংয়ে অনেকটুকু স্পেস পাচ্ছেন। এই সিলেকশনের পেছনেও কিন্তু টাটা মার্টিনোর কিছু না কিছু ভূমিকা ছিল। এই জায়গাগুলো থেকে আসলে কি টাটা মার্টিনোকে সেফগার্ড করা যায়? তার সমালোচনা না করে আসলেই কি কোনো উপায় আছে? আপনারাও অবশ্যই জানাবেন।